আমন্ত্রণ রাতের বাংলাদেশে শুরুতেই জানাবো শিরোনাম। জনসাধারণের বিপক্ষে চলে গেলে সেই বাজেট তো গণমুখী বাজেট হবে না। আমরা সৎ পথে থেকে ইনকাম করি 30% ট্যাক্স, আর যারা চুরি করে তারা 15% ট্যাক্স দিয়ে সাদা করতেছে। এটা তো কোনো বিচার হলো না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও কয়েক মাস সংকোচনশীল নীতি চলবে। ব্রিফিংয়ে অর্থমন্ত্রী অর্থনৈতিক সংকট নিয়ে প্রশ্ন করায় মেজাজ হারালেন। আরো একটু করিডোরে আসবেন, এইভাবে অতি সরলীকরণ করবেন না, একটু ম্যাচুরিটি নিয়ে আসেন প্রশ্ন যখন করেন। সরকার ঋণ না নিলে ব্যাংকের ব্যবসা হবে না বললেন অর্থ উপদেষ্টা। বেনজির চাইলেও কালো টাকা সাদা করতে পারবেন না জানালেন এনবিআর চেয়ারম্যান। ফৌজদারি প্রক্রিয়াভিত আইনি প্রক্রিয়ার মধ্যে এই ধরনের বিষয় কিভাবে বৈধ হয়ে যাবে ট্যাক্স দিলে, তা আইনি প্রক্রিয়া পড়ে গেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আর রাজস্ব আদায়ী বাজেটের প্রধান চ্যালেঞ্জ। অর্থনৈতিক অনিশ্চয়তা কাটাতে নেই কোনো নির্দেশনা মনে করে সিপিডি। মূল্যস্তর কিন্তু অনেক উপরে উঠে গেছে এই ডাবল ডিজিট মূল্যস্ফীতির কারণে। প্রতিটি চলকের ক্ষেত্রে কিন্তু এমন প্রক্ষেপণ করা হয়েছে 2025 সালের জন্য যে সেগুলো বাস্তবতার সাথে সেগুলোর কোনো সাযুজ্য নেই। 6 দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা। মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের উপর গুরুত্ব দিয়ে বাজেট করা হয়েছে বললেন প্রধানমন্ত্রী। মানুষের মৌলিক যে অধিকার সেটাকে নিশ্চিত করার জন্য যেমন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তারপরে দেশীয় শিল্প, সেগুলিকে এবং সামাজিক নিরাপত্তা, এইগুলিকে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। দুর্নীতি করার মতো খাতগুলোতেই বাজেট বরাদ্দ বেশি মন্তব্য মির্জা ফখরুলের। বললেন বিদেশ থেকে ঋণ নিয়ে আবার বিদেশেই পাচার করা হচ্ছে। বেনজির বাজেট, এখন বাজেট হচ্ছে তাও বেনজির। সাবেক আর্মি চিফ ছিলেন, তিনি যে ঘটিয়েছেন সেটা বেনজির। আমাদের সবকিছুই বেনজির। দেশের আকাশে আরবে জিলহজ মাসে চাঁদ দেখা গেছে। আগামী 17 জুন উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গিয়েছে। 1431 বঙ্গাব্দ 17 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখ সোমবার সারা দেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। চট্টগ্রামের আনোয়ারায় একই স্থানে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে আহত অন্তত 8 জন। বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করছিল তারা। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে 200 কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার দিল লাইফস্টাইল ব্র্যান্ড হুড। দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যমুনা গ্রুপ বললেন এমপি সুমন। মা বাবার মুখ উজ্জ্বল করতে পেরেছি, ব্যারিস্টার সুমন ভাইয়ের হাত থেকে ক্রেস্ট নিতে পেরেছি। সবাই তো আসলে জিপে5টা পায় না, আমরা পেয়েছি। আমরা অনেক শুকরিয়া আল্লাহর কাছে। এক এমপি হিসাবে বেতন ছাড়া মনে করবেন যমুনার কর্মচারী হিসাবে যমুনাকে আমি প্রোটেক্ট করব, এটা আপনারা নিশ্চিত থাকবেন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি মহিউদ্দিন মধু। আরও কয়েক মাস সংকোচনমূলক নীতিতে থাকবে সরকার। উদ্দেশ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সংবাদ সম্মেলনে তিনি জানান 2025 সালে যোগ দেওয়া সরকারের সব কর্মচারীকেই সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্ত হতে হবে। সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে সংশোধন হবে আইন। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এক পর্যায়ে অর্থনৈতিক সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারান অর্থমন্ত্রী। পড়েন নাই, এই যে বইটা দিয়েছি আমরা, বইটাও পড়েন নাই। বক্তৃতাটা ওই বোধহয় খবরের কাগজে যেগুলো বের হয় ওগুলো পড়েছেন। আরো একটু করিডোরে আসবেন, এইভাবে অতি সরলীকরণ করবেন না, একটু ম্যাচুরিটি নিয়ে আসেন প্রশ্ন যখন করেন, কিভাবে প্রশ্ন করে এগুলো একটু শিখতে হবে আপনাদের। মূল্যস্ফীতির চাপে দরিদ্র হচ্ছে মানুষ, ব্যাংক খাতে দুর্দশা, রাজস্ব আদায়ে স্রোতগতি, ডলার সংকট সহ বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে প্রশ্ন করাতেই এভাবেই মেজাজ হারান অর্থমন্ত্রী। দেখে একটু শিখেন, তাহলে আমাদেরও কাজ করতে সুবিধা হবে।
বাজারোত্তর সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। সাংবাদিকদের করা বেশিরভাগ প্রশ্নই অন্যদের দিকে ঠেলে দেন। সেগুলো খবরও রাখেন না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক নীতি অস্ত্র হিসেবে ধরে রেখেছেন অর্থমন্ত্রী। দাবি করলেন সরকারের নেয়া উদ্যোগে কমবে মূল্যস্ফীতির হার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ আমরা নিয়েছি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ যেহেতু আমাদের এখন সর্বোচ্চ অগ্রাধিকার, সেহেতু সংকোচনমূলক নীতি কৌশল আরও কিছুদিন চলমান থাকবে। ঘাটতি মেটাতে বাজেটে 1,37,500 কোটি টাকা ব্যাংক ঋণ নেবার পরিকল্পনা করেছেন অর্থমন্ত্রী। প্রশ্ন হচ্ছে, এতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কি কমে যাবে? জানালেন সব অর্থমন্ত্রী ব্যাংক থেকে ঋণ নেয়। এটা সব বাজেটে সব অর্থমন্ত্রীরাই করেন, সব সরকারই করেন, এবং উন্নত দেশে এর পরিমাণ অনেক বেশি। আমরা তো এবার 5% মধ্যে এটাকে ধরে রেখেছি। কাজে এটা এত কিছু ইম্পর্টেন্ট জিনিস নয়, তো এটা নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নেই। সরকার ব্যাংক থেকে ঋণ নিলে নগদ অর্থ বা তারল্যের সংকট হবে কিনা এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, তারল্য সংকট চলমান প্রক্রিয়া, বাংলাদেশ দেউলিয়া হয়ে যায়নি। এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানি বন্ধে সংশোধন করা হবে আইন। তারল্য সংকট এটা কিন্তু থাকছে না। কেউ কেউ বলেছেন যে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, কিন্তু হয় নাই তো কাজেই এটা একটা কন্টিনিউয়াস এবং একটা ডাইনামিক মডেলের মধ্যে আমরা কাজ করছি, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। সংবাদ সম্মেলনে বলা হয়, ডলার সংকট মোকাবেলায় নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। সংসদে অফশোর ব্যাংকিং আইনটিও পাশ হয়েছে, যেখানে অফশোর ব্যাংকিং আইনের মাধ্যমে অফশোর ব্যাংকে বিদেশ থেকে ফরেন কারেন্সি রাখা যাবে, ডিপোজিটেও রাখা যাবে, এবং খুব অ্যাট্রাকটিভ ডিপোজিট রেটের কথা সেখানে দেওয়া আছে। অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু যথেষ্ট ফরেন কারেন্সি বাংলাদেশ এক্সপেক্ট করছে। সর্বজনীন পেনশন স্কিমে সবাইকে অন্তর্ভুক্তির প্রত্যয় ব্যক্ত করা হয়। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিয়ন্ত্রণ করায় সংবাদ সম্মেলনে গভর্নরের বক্তব্য বর্জন করেন সাংবাদিকরা। রিমোট রহমান, যমুনা নিউজ, ঢাকা। বেনজির আহমেদ চাইলেও জরিমানা দিয়ে কালো টাকা সাদা করতে পারবেন না, কেননা তার সম্পদ অনুসন্ধান ফৌজদারি বিধির আওতায় চলে গেছে, জানিয়েছেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি জানান, কোনো ক্ষেত্রেই জিরো ট্যাক্স থাকবে না। সরকার ঋণ না নিলে ব্যাংক কিভাবে ব্যবসা করবে, সেই প্রশ্ন ছুড়ে দেন অর্থ উপদেষ্টা। সাবেক আইজিপি বেনজির আহমেদ এখন টক অব দ্য কান্ট্রি। সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও তিনি কিভাবে বিভিন্ন জেলায় শত শত একর জমির মালিক হলেন, সেই প্রশ্ন মুখে মুখে। অভিজাত এলাকায় বাড়ি ও ফ্ল্যাট তৈরিতেও পিছিয়ে নেই তিনি। এর মাঝেই সরকারের ঘোষণা, আগামী অর্থ বছরে 15% জরিমানা দিয়ে কালো টাকা সাদা করা যাবে। প্রশ্ন হচ্ছে, বেনজির আহমেদ কি একই সুযোগ পাবেন, বা পেলেও কি তা যৌক্তিক হবে? ফৌজদারি প্রক্রিয়াভিত আইনি প্রক্রিয়ার মধ্যে এই ধরনের বিষয় কিভাবে বৈধ হয়ে যাবে ট্যাক্স দিলে? এটা আইনি প্রক্রিয়া পড়ে গেছে, কেসের ভিতরে পড়ে আছে। তথ্য অনুসন্ধান প্রক্রিয়াটা তো শেষ করতে দিতে হবে, এবং তারপরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ পর্যন্ত কেউ ঘোষণা করে নাই যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং আগাম করে বলা যে না তাকে আমরা জেলে দিব, ফাঁসি দিব, সেটাও সঠিক নয়। সে যতই অপরাধ বাংলাদেশের নাগরিক হিসাবে তার যে অধিকার আছে সেটা থাকবে। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান স্পষ্ট করেন, আগামীতে খুব বেশি কর অব্যাহতি মিলবে না। তার মতে, যারা কালো টাকা তৈরি করেন তা মূলত ভোগবিলাসের জন্য, দেশে বিনিয়োগের জন্য নয়। কোনো কিছুতে এখন আর জিরো চেহারাটা দেখতে চাই না, অন্তত 1%। সেই জন্য কিন্তু আমরা ক্যাপিটাল মিশনারি যেখানে জিরো ছিল কিছু কিছু ক্ষেত্রে, সব জায়গায় না, ক্যাপিটাল মিশন আগে অনেক জায়গায় 1 ছিল। সাংবাদিকদের প্রশ্ন ছিল, সরকার ব্যাংক থেকে 1,37,000 কোটি টাকা ঋণ নিতে চাইলে বেসরকারি খাত কিভাবে টিকে থাকবে? ব্যাখ্যা দেন অর্থ উপদেষ্টা। ব্যাংকে তো মানুষ টাকা জমা রাখছে, ব্যাংক সেজন্য সুদ দেয়। ব্যাংক যদি সেই টাকাটা কোথাও বিনিয়োগ না করতে পারে, তাহলে ব্যাংকের ব্যবসা তো বন্ধ হবে। ব্যাংকের ব্যবসা তো বন্ধ করা কোনো বিবেচনাপূর্ণ সরকারের পক্ষে গ্রহণযোগ্য নয়। সংবাদ সম্মেলনে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সরকার। অনেকে এই জিনিসটা খেয়াল করেন না যে বাজারে যখন মানুষ ধান নিয়ে যায়, ধান বিক্রি করে কিন্তু সে তেল কিনে, সে জানে যে তার 1 লিটার তেল কিনতে হবে, সে কিন্তু ওইভাবে রেশনালাইজ করে তার ধানের দামটা নিজ উদ্যোগেই বাড়িয়ে নেয়। আমাদের কৃষকরাও কিন্তু স্মার্ট। 2024-25 অর্থ বছরের বাজেট প্রস্তাব অনুমোদন পাবে 30 জুন। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
প্রস্তাবিত বাজেটে চলমান অর্থনৈতিক সংকটকে আমলে নেওয়া হয়নি, তাই সেখান থেকে বেরিয়ে আসার দিক নির্দেশনাও নেই। নিম্ন মধ্যম আয়ের মানুষকে স্বস্তি দেওয়ারও কোনো উদ্যোগ নেই বাজেটে, বরং অনেক ক্ষেত্রে কর বৃদ্ধিতে চাপে পড়বেন। গবেষণা সংস্থা সিপিডির বাজেট পর্যালোচনায় উঠে এসেছে এসব তথ্য। সংস্থাটি মনে করে সবচেয়ে বেশি সুবিধা দেওয়া হয়েছে দুর্বৃত্তদের। কালো টাকা সাদা করার সুযোগ নির্বাচনী ইশতেহারের সাথে সাংঘর্ষিক। বরাবরের মতো বাজেট পেশের পরদিনই সংবাদ সম্মেলনের আয়োজন করে গবেষণা সংস্থা সিপিডি। প্রস্তাবিত বাজেটের বিস্তারিত পর্যালোচনা তুলে ধরে সংস্থাটি। একটি নতুন সরকারের নতুন বাজেট বলে মনে হয়নি। উচ্চ মূল্যস্ফীতি, রিজার্ভের ধারাবাহিক পতন, অর্থনীতিতে অস্থিতিশীলতা, বাজেট প্রস্তাবে এসব ক্ষতকে আমলে নেওয়া হয়নি বলে মনে করে সিপিডি। আর তাই সংকট থেকে বেরিয়ে আসার দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। অর্থনৈতিক প্রবৃদ্ধি, বেসরকারি বিনিয়োগ, রাজস্ব আয় এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যেসব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা উচ্চাভিলাষী। এর কোনোটাই অর্জন করা সম্ভব নয়। কিভাবে প্রবৃদ্ধি এবং রাজস্ব আয় বাড়ানো হবে তার কোনো ব্যাখ্যাও নেই প্রস্তাবিত বাজেটে। প্রায় প্রতিটি চলকের ক্ষেত্রে কিন্তু এমন প্রক্ষেপণ করা হয়েছে 2025 সালের জন্য যে সেগুলো বাস্তবতার সাথে সেগুলোর কোনো সাযুজ্য নেই। চলতি অর্থ বছরের জিডিপি প্রবৃদ্ধির হার 5.6, আরেকজন বলেছে 5.7 হবে। সেই প্রেক্ষিতে 6.8 প্রবৃদ্ধির হার অনেকটাই উচ্চাকাঙ্ক্ষী এবং এটা কোথা থেকে আসবে? দরিদ্র এবং নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দেওয়ার উদ্যোগ নেই প্রস্তাবিত বাজেটে। এমন কিছু খাতে ভ্যাট ট্যাক্স বাড়ানো হয়েছে যা উল্টো চাপে ফেলবে নিম্ন ও মধ্যবিত্তদের। সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোর যে তথ্য দেয়া হচ্ছে তাও সঠিক নয়। পেনশন এবং সঞ্চয়পত্রের সুদ বাদ দিলে প্রকৃত বরাদ্দ অনেক কম। ওএমএসে বরাদ্দ কমানোরও সমালোচনা করেছে সংস্থাটি। এবারের বাজেটে বরঞ্চ সাধারণ মানুষের জন্য খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি একটা বড় রকমের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। অনেক নতুন পণ্যে ভ্যাট আরোপ হয়েছে উৎপাদন পর্যায়ে, যেটা সাধারণ মানুষের কাছে গিয়ে পড়বে। একটা হলো মূল্যস্ফীতি আর একটা হলো মূল্যস্তর। মূল্যস্তর কিন্তু অনেক উপরে উঠে গেছে এই ডাবল ডিজিট মূল্যস্ফীতির কারণে। তারপরে যদি তার হারটা কিছুটা কমেও স্তরটা কিন্তু অনেক উপরে থেকে যাবে। সংবাদ সম্মেলনে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার সমালোচনা করেছে সিপিডি। এটি আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের সাথে সাংঘর্ষিক। কর খেলাপি, ঋণ খেলাপি এবং দুর্বৃত্তদের জন্য এটি এক ধরনের প্রণোদনা বলেও মনে করে সংস্থাটি। এটা অবশ্যই সাংঘর্ষিক। নৈতিকভাবে এটা অগ্রহণযোগ্য, এটা অর্থনৈতিকভাবেও এটা ফলপ্রসূ না। তার কারণ এইটা যারা আপনারা জানেন যে বছরের পর বছর এটা দিয়েও কিন্তু খুব বড় আকারের যে টাকা আসছে তা কিন্তু না। আমি যদি এখন টাকা না দিয়ে আমি যদি পরে দিয়ে আরো কমে দিতে পারি, 30%-এর জায়গায় 15%, তাহলে আমি এই কষ্টটা কেন করতে যাব? এ ধরনের ব্যবস্থাগুলো আসলে এক ধরনের প্রণোদনামূলক ব্যবস্থা। সরকারের হাতে এমন কোনো ইনস্ট্রুমেন্ট এই মুহূর্তে চালু নেই যেটা দিয়ে তিনি আসলে কালো টাকা ধরতে পারেন। 2024-25 অর্থ বছরের বাজেটকে সংকটের সময় সাধারণ বাজেট হিসেবে মন্তব্য করেছে সংস্থাটি। সংকোচনের চাপ পুরোটাই ফেলা হয়েছে সাধারণ মানুষের উপর। সরকারি খাতে কিচ্ছতা সাধনের কোনো লক্ষণ নেই। শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা খাতে আরও বরাদ্দ বাড়ানো উচিত বলেও মনে করে সংস্থাটি। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্যাংকিং চ্যানেলে টাকা ফেরাতে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে বাজেটে। জানান, মূল্যস্ফীতির বাস্তবতায় অনেকের হাতে টাকা থাকলে সেটা উদ্ধার করতেই বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। সব সরকারই এটি করেছে। রাজধানীতে 6 দফা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেটে মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে সামাজিক নিরাপত্তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভা তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভার সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনায় আওয়ামী লীগ নেতাদের বক্তব্যে উঠে আসে বঙ্গবন্ধু সংগ্রামমুখর ইতিহাস ও দেশের রাজনৈতিক প্রসঙ্গ। বঙ্গবন্ধু চিন্তা করে রেখেছিল যে পাকিস্তানের সাথে থাকা যাবে না। বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 6 দফার প্রেক্ষাপট ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরেন। বলেন, নামি দামি অনেক নেতা থাকলেও পাকিস্তানের বৈষম্যের প্রতিবাদ করেছিলেন একমাত্র বঙ্গবন্ধুই। নিজের জীবনে বারবার ঝুঁকি দিয়েছেন। কাদের জন্য? এই বাঙালির জন্য, বাংলাদেশের মানুষের জন্য। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বলেই দেশ এগিয়ে যাচ্ছে, যা অন্য সরকারগুলোর কেউই করতে পারেনি। জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া
এরপর আবার 2001 থেকে 2008 পর্যন্ত খালেদা জিয়া প্লাস তত্ত্বাবধায়ক সরকার, এই 29 বছরে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন বা বাংলাদেশটার অবকাঠামোগত উন্নয়ন কোনোটাই কিন্তু কেউ করতে পারে নাই। 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, বিশ্বজুড়ে মূল্যস্ফীতির ধাক্কা সামলে সীমিত ও সংরক্ষিতভাবে এগিয়ে যেতে চায় সরকার। বাজেটে মানুষের প্রয়োজনের কথা বিবেচনা করা হয়েছে। মানুষের মৌলিক যে অধিকার সেটাকে নিশ্চিত করার জন্য, যেমন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তারপরে দেশীয় শিল্প, সেগুলিকে এবং সামাজিক নিরাপত্তা, এইগুলিকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। খুব সংরক্ষিতভাবেই আমরা এগোতে চাই, যাতে আমাদের দেশের মানুষের কষ্টটা না হয় এবং মানুষের যে প্রয়োজন সেটা আমরা মেটাতে চাই। সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা বাজেট সেইভাবে আমরা করেছি। বাজেটে কালো টাকা সাদা করার বিষয়টি স্পষ্ট করেন সরকার প্রধান। বলেন, যারা টাকা নিয়ে বসে আছে তাদের টাকা ব্যাংকিং চ্যানেলে ফেরাতে এই সুযোগ রাখা হয়েছে। অনেকে বলে কালো টাকা তাহলে আর কেউ ট্যাক্স দেবে না, ঘটনা কিন্তু তা না। এটা শুধু কালো টাকা না, জিনিসের দাম বেড়েছে। এখন এক কাঠা জমি যার সেই কোটিপতি, কিন্তু সরকারি যে হিসাব সেই হিসাবে কেউ বেচে না, একটু বেশি দামে বেচে, কিছু টাকা উদ্বৃত্ত হয়, কিন্তু এই টাকাটা তারা গুজে রাখে। তা গুজে যাতে না রাখে, সামান্য একটু কিছু দিয়ে টাকাটা আসলে পথে আসুক, জায়গা মতো আসুক, তারপর তো ট্যাক্স দিতেই হবে। তো সেখানে আমি ঠাট্টা করে বলি যে মাছ ধরতে গেলে তো আধার দিতে হয় না, আধার ছাড়া তো মাছ আসবে না। প্রধানমন্ত্রী বলেন, শিল্প উৎপাদনেও গুরুত্ব দেওয়া হয়েছে এবারের প্রস্তাবিত বাজেটে। উন্নয়নশীল দেশ হিসেবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। এর আগে সকালে ঐতিহাসিক 6 দফা দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধু কন্যা। জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকেও। 6 দফা ঘোষণার মধ্য দিয়েই বাঙালির স্বাধিকার আন্দোলন রূপ নেয় স্বাধীনতার সংগ্রামে। তাই ইতিহাসের এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই বাজেট কালো টাকা সাদা করার বাজেট। কিভাবে দুর্নীতি আরও বেশি করা যায়, এটি তার বাজেট। ডিআরইউতে এক সেমিনারে যোগ দিয়ে এসব মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মিথ্যে পরিসংখ্যান দিচ্ছে সরকার, যার প্রভাব পড়বে বিনিয়োগকারীদের উপরও। সব থেকে বেশি দুর্নীতি ট্রান্সপোর্ট খাতে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দুর্নীতি করার মতো খাতগুলোতেই বরাদ্দ বেশি রেখেছে সরকার। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শহীদ প্রেসিডেন্ট জিয়ার গৃহীত কর্মসূচি ও নীতি বাংলাদেশের কৃষি বিপ্লব ও পল্লী উন্নয়নের মূল ভিত্তি শীর্ষক সেমিনারে আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের শিক্ষকদের সংগঠন সোনালী দল। উদ্বৃত্ত খাদ্য রপ্তানি করেছেন, এটা তার পরিকল্পনা থেকে। বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেন ঘোষিত বাজেট নিয়ে। যে একটা বিশাল হাতি, সে আপনার কতগুলো সাধারণ কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের উপরে উঠে বসে আছে। মির্জা ফখরুল বলেন, এই বাজেট কালো টাকার বাজেট। আরও দুর্নীতি আর লুট করার পথ খোঁজা হয়েছে ঘোষিত বাজেটে। কালো টাকা কি করে সাদা করা যাবে তার বাজেট, কি করে দুর্নীতি আরও বেশি করে করা যাবে তার বাজেট। ট্রান্সপোর্ট সেক্টরে চুরির সবচেয়ে বেশি সুবিধা, সেই কারণে ট্রান্সপোর্ট সেক্টরে বরাদ্দ সবচেয়ে বেশি। ক্যাপিটাল মেশিনের উপরে ট্যাক্স বাড়ানোর অর্থ কী? অর্থ হচ্ছে যে এখানে যেন ইন্ডাস্ট্রি না হয়, যন্ত্রপাতি যেন আমদানি করতে না পারি আমরা, আর কোনো কলকারখানা না করতে পারি। এমপ্লয়মেন্ট কোথায়? মির্জা ফখরুল বলেন, সরকারের দেয়া সব পরিসংখ্যানই ফলস, মিথ্যা। বেনজির বাজেট। এখন বাজেট হচ্ছে তাও বেনজির। সাবেক আর্মি চিফ ছিলেন, তিনি যে ঘটিয়েছেন সেটাও বেনজির। আমাদের সব কিছুই বেনজির, এখন মিথ্যার উপরে টিকে আছে। অল স্ট্যাটিস্টিক্স আর ফলস, বানানো, তৈরি করা। যত পরিসংখ্যান আছে সব তৈরি করা। তো আপনি কার উপরে বসে আপনি প্ল্যানিং করবেন, যা করবেন সবই তো ভুল আসবে। এই পরিসংখ্যানকে যারা বিশ্বাস করে, এই পরিসংখ্যানের ভিত্তিতে যারা ভবিষ্যতে বিনিয়োগ করবে, তারা সবাই মরবে। সমস্ত আর্থিক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে তারা তাদের কবজা নিয়ে গেছে। একদিক দিয়ে দেশে বৈষম্য, আরেক দিক দিয়ে উচ্চ মূল্যস্ফীতি, আরেক দিক দিয়ে ডলারের সংকট, সব মিলাই এগুলি আজকে বাংলাদেশে যারা গরিব আছে তারাই সবচেয়ে বেশি ভুক্তভোগী হবে। বাংলাদেশে সব প্রতিষ্ঠান ধ্বংসের অভিযোগ করে নেতারা বলেন, দানবীয় সরকারকে হটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা ছাড়া জনগণের মুক্তি মিলবে না। এই মনস্টারকে যতক্ষণ না আমার বুকের উপর থেকে সরাতে পারবো,
ততক্ষণ পর্যন্ত আমার কোনো বিপ্লবই কাজ হবে না। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। দেশের আকাশে আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে 17 জুন অর্থাৎ সোমবার। রাত 9:15টায় বাইতুল মোকাররম মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে জানান ধর্মমন্ত্রী ফরিদুল হক খান, আরবি মাসের 29 জিলকদ শেষে আজ জিলহজ মাসের চাঁদ দেখা গেল। শনিবার থেকে আরবি জিলহজ মাস গণনা শুরু হবে। মন্ত্রী বলেন, রংপুরের পীরগাছা উপজেলা থেকে চাঁদ দেখা গেছে। সেই খবর নিশ্চিত করতেই বিলম্ব হবার কারণে ব্রিফিং 9:15টায় করতে হয় বলেও জানান তিনি। রংপুরের ডিসি চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় চাঁদ দেখা কমিটিকে। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গিয়েছে। 1431 বঙ্গাব্দ 17 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখ সোমবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। বারবার হেরে যাওয়ার শঙ্কায় বিএনপি নির্বাচন নিয়ে চক্রান্ত করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শত বাধা অতিক্রম করে নির্বাচন করতে পেরেছে সরকার। সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় দলটির উপদেষ্টা পরিষদের সভা। জাতীয় সংসদ নির্বাচনের পর এটি উপদেষ্টা পরিষদের প্রথম সভা। এতে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন বন্ধ করতে দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র হয়েছে। বিএনপি মনে করেছিল নির্বাচন করতে পারবে না সরকার, কিন্তু নির্বাচন উন্মুক্ত করে দেয়ায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, মানুষের জীবনযাত্রা স্বস্তিদায়ক করতে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরাই সরকারের এখন মূল লক্ষ্য। অস্ত্র মামলার আসামি ইলেকশন বাধা দিতে চেষ্টা করেছে, কিন্তু শতবাদে অতিক্রম করে মানুষ কিন্তু ভোট দিয়েছে এবং আমরা আবার জয়ী হয়ে ক্ষমতায় এসেছি। তারা জানে হেরে যাবে, আর ওই হেরে যাওয়ার ভয় বারবার ইলেকশন থেকে পিছিয়ে যায়। ইলেকশন যাতে না হয় সেই চক্রান্ত করে। এই চক্রান্ত তো ওদের, যাদের চক্রান্তের মধ্য দিয়ে জন্ম, তারা তো চক্রান্তই করবে, মানুষের ভাগ্য নিয়ে খেলবে। এটাই তো সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, এইগুলি তো ছিল, হাওয়া ভবন, এই সবই ছিল তাদের কর্মকাণ্ড। চট্টগ্রামের আনোয়ারায় একই স্থানে কর্মসূচি ঘিরে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 8 জন। বিকেলে উপজেলা সেন্টার নামক এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগের একটি গ্রুপ। একই স্থানে পাল্টা কর্মসূচির ডাক দেয় আওয়ামী লীগের আরেকটি পক্ষ। এ নিয়ে বেঁধে যায় সংঘর্ষ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। আহতদের চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। আনোয়ারা উপজেলা চেয়ারম্যান, ওনার একটা গ্রুপ ছিল, এবং আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ওনার একটা গ্রুপ ছিল, এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে আসলে তারা এই আনন্দ মিছিল করছিল। তার মধ্যে কিছু উৎসাহী ব্যক্তি মিছিল থেকে বের হয়ে এক পক্ষ অন্য পক্ষের উপর হামলা করে। তারা লিখিত অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নিব। পশ্চিমবঙ্গ সিআইডির হেফাজতে রয়েছে ঝিনাইদহ 4 আসনের এমপি আনার হত্যাকাণ্ডের অপর অভিযুক্ত সিয়াম। তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আগামীকাল তাকে বারাসাত আদালতে তোলা হবে। শুক্রবার দুপুরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডির রাজ্য সদর দপ্তর ভবানী ভবনে নিয়ে যাওয়া হয়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে সেখানে নেন সিআইডি কর্মকর্তারা। দুপুরেই অন্যতম আসামি জিহাদ হাওলাদারকে আদালতে তোলা হয়। তাকে 14 দিনের জন্য কারা হেফাজতে পাঠান আদালত। দমদম কেন্দ্রীয় কারাগারেই তাকে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি, এমনকি তাকে নিয়ে তল্লাশি অভিযানে যেতে পারবে। আজ জিহাদের পক্ষে সরকার তরফ থেকে নিযুক্ত আইনজীবী জিহাদের জামিনের আবেদন করেন। আদালত আবেদন নামঞ্জুর করেন। এদিকে ঢাকায় আজ এক ব্রিফিংয়ে আনার হত্যাকাণ্ড নিয়ে ডিএমপি কমিশনারকে প্রশ্ন করেন সাংবাদিকরা। তিনি বলেন, বর্তমানে দুদেশের তদন্ত চলছে, পরে সিদ্ধান্ত নিয়ে যে কোনো এক দেশে বিচার শুরু হতে পারে। হবিগঞ্জের মাধবপুর উপজেলার 19টি স্কুলের এসএসসিতে জিপিএ 5 পাওয়া 200 শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার দিয়েছে যমুনা গ্রুপের লাইফস্টাইল ব্র্যান্ড হুর। জমকাল আয়োজনে সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম বলেন, যে কোনো সংকট সম্ভাবনায় সবার পাশে থাকবে যমুনা গ্রুপ। যমুনা গ্রুপের উদ্যোগে হবিগঞ্জে নির্মাণ করা হবে টেক্সটাইল ইউনিভার্সিটি। অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যারিস্টার সাইদুল হক সুমন বলেন, তিনি যমুনা গ্রুপের কর্মী হয়েই কাজ করবেন। মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে যখন অনলাইন জগতের ভাইরাল 2 তারকা ব্যারিস্টার সাইদুল হক সুমন এমপি আর 10 মিনিট স্কুলের সিইও আইমান সাদিক প্রবেশ করে, তখনই শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। সীমান্তবর্তী এলাকা হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা। এই অঞ্চলে কৃষির পাশাপাশি গড়ে উঠেছে নানা রকম শিল্প কারখানা।
এই এলাকার শিক্ষার মান উন্নয়নে অনেকদিন থেকেই বৃত্তি দিয়ে আসছে যমুনা গ্রুপ। এবার 19টি স্কুলের 200 শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়েছে যমুনা গ্রুপের লাইফস্টাইল ব্র্যান্ড হুরের পক্ষ থেকে। এক বর্ণিল আয়োজনে পুরস্কার পেয়ে ভীষণ খুশি শিক্ষার্থীরা। ভালো লেগেছে, আমি আমার বাবা মার স্বপ্ন পূরণ করতে পেরেছি। খুশি লাগছে, কারণ সবাই তো আসলে GPA-5টা পায় না, আমরা পেয়েছি। আমরা অনেক শুকরিয়া আল্লাহর কাছে। বাবার মুখ উজ্জ্বল করতে পেরেছি, ব্যারিস্টার সুমন ভাইয়ের হাত থেকে ক্রেস্ট নিতে পেরেছি। অনুষ্ঠানের প্রধান অতিথি এই আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন। তিনি বলেন, দেশ গঠন থেকে শুরু করে উন্নয়ন অগ্রগতিতে এক সংগ্রামী মানুষের নাম নুরুল ইসলাম। যমুনার জন্য দোয়া করে যাই, আপনারা যত বড় হবেন তত আমার কেন জানি আত্মবিশ্বাস বাড়বে। আমি কখনো এমন কোন এমপি না যে আইসা বলবো যে ভাই আমারও একটু ভাগ দেন, এই টাইপের এমপি আমি না। আপনাদের জন্য যা যা লাগে এক এমপি হিসাবে বেতন ছাড়া মনে করবেন যমুনার কর্মচারী হিসাবে যমুনাকে আমি প্রোটেক্ট করবো, এটা আপনারা নিশ্চিত থাকবেন। 10 মিনিট স্কুলের প্রধান নির্বাহী আইমান সাদিক মাতিয়ে রাখেন পুরো অনুষ্ঠান। বলেন, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম দেশের মানুষের প্রেরণার উৎস। একটা মানুষ শূন্য থেকে এত বড় কিছু একটা তৈরি করতে পারে, দিস ইজ অ্যান ইন্সপিরেশন ফর অল অফ আস। সো আমার বিশ্বাস, যেটা আমাকে বলে গেল একটু আগে, যে আমরা অনেকে এখানে আছি, আমাদের অনেক বড় বড় স্বপ্ন আছে, তাই না? আমরা এমপি হব একদিন, যমুনার মতো বিশাল একটা প্রতিষ্ঠান তৈরি করব। যমুনা গ্রুপের পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকরা জানান, কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাবেন তারা। তাদের এই GPA-5 পাওয়ার পিছনে যাদের সবচেয়ে বেশি অবদান, তারা হচ্ছে তাদের বাবা মা। তোমাদের উন্নতি কামনা করি, যমুনা গ্রুপের দরজা তোমাদের জন্য সারা জীবন খোলা থাকবে। আমাদের যমুনা গ্রুপ সবসময় দুস্থ, দরিদ্র এবং ডিসেবল যারা আছে তাদের সাথে যমুনা গ্রুপ আছে এবং থাকবে। অনুষ্ঠান শেষ হয় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতাকে শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, মাধবপুর, হবিগঞ্জ। সারা দেশে বজ্রপাতে 10 জনের মৃত্যু হয়েছে। নাটোরের নলডাঙ্গা ও গুরুদাসপুরে বজ্রপাতে 2 জন মারা গেছেন। স্থানীয়রা জানান, দুপুরে বারনই নদীতে মাছ ধরতে যায় কামরুল ও মজনু। বজ্রপাতে আহত হয় 2 জন, হাসপাতালে মারা যায় কামরুল। আকাশে মেঘ দেখে বাড়ির পাশের ডোবা থেকে পালের হাঁস ফিরিয়ে আনতে যান গুরুদাসপুর এলাকায় আবেরা বেগম। বৃষ্টি শুরু হলে একটি গাছের নিচে আশ্রয় নেন তিনি। বজ্রপাতে গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া বজ্রপাতে চাঁপাইনবাবগঞ্জে 2 শিশুসহ 3 জন, নওগাঁয় 3 জন, ঠাকুরগাঁয়ে 1 জন ও দিনাজপুরে স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। টি-20 বিশ্বকাপে এ গ্রুপের ম্যাচে আয়ারল্যান্ডকে 138 রানের টার্গেট দিয়েছে কানাডা। জবাবে শেষ খবর পাওয়া পর্যন্ত আইরিশদের সংগ্রহ বিনা উইকেটে 26 রান। নিউ ইয়র্কে ব্যাট করতে নেমে দলীয় 53 রানে 4 উইকেট হারিয়ে বিপাকে পড়ে কানাডা। মার্ক আডায়ারের বলে কাটা পড়েন ওপেনার নভনীত ঢালিওয়াল। 14 রান করা অ্যারন জনসন ও 18 রান করা পারগত সিংকে তালুবন্দি করেন ক্রেইগ ইয়াং। 7 রান করে সাজঘরের পথ দেখেন দিলপ্রীত বাজওয়া। পরে 75 রানের পার্টনারশিপ গড়ে সাময়িক ধাক্কা সামাল দেন নিকোলাস কীর্তন আর শ্রেয়াস মোভা। জুটি ভাঙে নিকোলাস 49 রানে আউট হলে। এরপর শ্রেয়াসের 37 রানে ভর করে 7 উইকেট হারিয়ে 137 রানের সংগ্রহ পায় কানাডা। টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। 2 দলের পারফরমেন্স নিয়ে যখন প্রশ্ন আছে, তখন এই ম্যাচের ফলাফলের উপর সুপার ওভারের ভাগ্য গতিপথ নির্ধারিত হতে পারে। বিশ্বকাপ মিশনের আগে টাইগাররা ইনডোর অনুশীলন করলেও লঙ্কানরা স্টেডিয়ামের নেটে ঝালিয়ে নিয়েছে নিজেদের। টুর্নামেন্টের আগে হতাশা ভুলে নতুনভাবে শুরু করতে চান নাজমুল শান্ত। আর বিশ্বকাপ মিশন হার দিয়ে শুরু করলেও বাংলাদেশের বিপক্ষে নিজেদের সর্বোচ্চটুকু দেওয়ার কথা জানান লঙ্কান ব্যাটিং কোচ থিলান কামদাম্ভি। ডালাসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার ভোর 6:30টায়। রাজধানীর হাতিরঝিলে বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাবের উদ্যোগে হলো জয় বাংলা ম্যারাথন 2024, যার প্রতিপাদ্য ছিল জয় বাংলা বলে আগে বাড়ো। অংশ নেন 3500 জন। হাতিরঝিলের মেরুল বাড্ডা পয়েন্ট থেকে দৌড় শুরু হয়ে পুলিশ প্লাজা পয়েন্টে গিয়ে শেষ হয়। ভোরের আলো তখনও ফোটেনি। ছুটির দিনে নগরীর যখন গভীর ঘুমে আচ্ছন্ন, সে সময় 1000 মানুষ ঘাম ঝরাচ্ছেন হাতিরঝিলে। সুস্থ শরীর, সুস্থ মন, এই মন্ত্রে দীক্ষিত মানুষরা অংশ নেন জয় বাংলা ম্যারাথনে। জয় বাংলা ম্যারাথনের যেটা পুলিশ ক্লাব আয়োজন করেছেন, এটার শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি।
ভোর 5টায় আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিভিন্ন বয়সী নারী পুরুষ আছেন, বিদেশিরাও। দেশে এখন দীর্ঘ দূরত্বের দৌড় বেশ জনপ্রিয়, যেখানে পদক অর্জনের তুলনায় শেষ করাটাই মূল চ্যালেঞ্জ। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা দৌড়বিদরা ছিলেন আয়োজনে। ম্যারাথন একটা হেভিট হয়ে যায়, এখন রান্না করলে ভালো লাগে না। ম্যারাথন একদম অদ্ভুত নেশা হয়ে গেছে আমার। ম্যারাথনে আসলে মানে আমাদের এক্সারসাইজ করলে বডিটা ভালো থাকবে, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে। নেক্সট প্ল্যান ইন্টারন্যাশনালে যদি একটা পদক পাইতে পারি, সেটা হচ্ছে এখন প্ল্যান, একটু চেষ্টা করতেছি। মানুষ এটার উপরে উদ্বুদ্ধ হচ্ছে, মানুষকে আরো বেশি উদ্বুদ্ধ করার জন্য আমি মূলত এই কুষ্টিয়া থেকে আয়োজনে অংশগ্রহণ করেছি। অনেকেই প্রথমবার অংশ নিয়েছেন এই কঠিন চ্যালেঞ্জে। তাদের উৎসাহ দেন অগ্রগামীরা। পুলিশের এই আয়োজন ঘিরে ছিল কঠোর নিরাপত্তা বলয়। ইটস অসাম এক্সপেরিয়েন্স। আসলে যে ভিন্ন অভিজ্ঞতা আমি কখনো এক্সপিরিয়েন্স হয় নাই, এই প্রথম আমার এটা এক্সপিরিয়েন্স হচ্ছে, খুব ভালো লাগতেছে। জিম অথবা কার্ডিও অনেক কিছুর জন্য অনেক কিছু লাগে, আর দৌড়ের জন্য জাস্ট একটা শু কিনবেন, জুতা কিনবেন, সকালবেলা ঘুম থেকে উঠবেন, দৌড় শুরু করবেন, নাথিং এলস। এত সুন্দর একটা লেখে চারিদিক দিয়ে যে এত প্রস্রাবের গন্ধ, এটা ঠিক না। প্রথমবারের মতো আয়োজিত পুলিশের এই ম্যারাথন প্রতিযোগিতায় 4টি ক্যাটাগরিতে 30 জনকে পুরস্কার দেওয়া হয়। বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ সময় ভবিষ্যতেও এর ধারাবাহিকতা থাকবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। যে কোনো মূল্যে বিজেপি নেতৃত্বাধীন জোটকে সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন জেডিইউ নেতা নীতিশ কুমার এবং টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু। শুক্রবার লোকসভার পার্লামেন্টারি কমিটির বৈঠকে এই ঘোষণা দেন তারা। এ সময় পার্লামেন্টারি কমিটির প্রধান হিসেবে নরেন্দ্র মোদীর নাম প্রস্তাব করেছে এনডিএ জোট। এর পাশাপাশি জোটকে সমর্থনের ঘোষণা দিয়েছেন আরও বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলছে এর ফলে এনডিএর আসন দাঁড়াবে 303-এ। পার্লামেন্টারি কমিটির বৈঠকে মোদী বলেন, জয়ী জোটের বিরুদ্ধে নানা ধরনের প্রচারণা চালানো হচ্ছে। নির্বাচনে ব্যর্থ হয়ে এসব প্রচারণা চালাচ্ছেন বিরোধীরা। গাজা উপত্যকায় জাতিসংঘের স্কুলে হামলায় মার্কিন অস্ত্র ব্যবহার করেছে ইসরায়েল। একাধিক সামরিক বিশেষজ্ঞ অস্ত্রগুলোর অংশবিশেষ পর্যালোচনা করে এই তথ্য জানিয়েছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, স্কুলের ধ্বংসস্তূপ থেকে মিসাইলের টুকরো উদ্ধার করা হয়। সেগুলোই হানিওয়েল নামের একটি মার্কিনী কোম্পানির নামে পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি সামরিক সরঞ্জাম সরবরাহ করে। নুসাইরাত ক্যাম্পে ইউএনআরডব্লিউ এর ওই স্কুলে আশ্রয় নিয়েছিল বহু ফিলিস্তিনি। বুধবারের হামলায় প্রাণ হারায় নারী, শিশু সহ কমপক্ষে 40 জন, আহত 75 ফিলিস্তিনি। আর এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।